হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে থাইরয়েড ডায়েট। দেখবেন হাইপোথাইরয়েড এই রোগটিকে আমরা ইউজুয়ালি বলে থাকি যে ডাক্তারবাবু আমার থাইরয়েড হয়েছে, এবং যখনই কারোর এই থাইরয়েডের সমস্যা বা এই থাইরয়েড বা হাইপোথাইরয়েড রোগটি ধরা পড়ে তখন তাকে এলট্রক্সিন বা থাইরক্স বা থাইরোনর্ম, বেসিক্যালি কম্পোজিশনটা হচ্ছে লেভোথাইরক্সিন। তো এই থাইরক্সিন হরমোন ট্যাবলেট আকারে তাকে সাপ্লাই করা হয় যে এই ওষুধটি আপনি খাবেন, এবং অ্যাডভাইস দেওয়া হয় যে এই ওষুধটি সকালবেলায় খালি পেটে খাবেন। তারপরেই সব থেকে বড় প্রশ্ন রোগীদের তরফ থেকে আসে যে ডাক্তারবাবু থাইরয়েড হয়েছে আমার, আমি কি কি খাবো না সেটা ভালো করে বলে দিন, বা কি কি খাওয়া যাবে না ডাক্তারবাবু সেটা ভালো করে বলে দিন। তো দেখুন, এই থাইরয়েড ডায়েট মানেই যে শুধু কি কি খাবো না বা কি কি খাওয়া যাবে না এরকম ব্যাপার কিন্তু নয়। শুধুমাত্র কি কি খাবো না বা শুধুমাত্র কি কি খাবো এটা দিয়ে কিন্তু ডায়েট ব্যাপারটা এক্সপ্লেইন করা যায় না। ডায়েট হচ্ছে এই দুটো জিনিসের কম্বিনেশন। তাহলে চলুন যে থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজম এই রোগের ডায়েট কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। কিন্তু এটা আলোচনা করার আগে আমরা কিছু বেসিক প্রিন্সিপালস জেনে নেব। যেমন ধরুন, আমি একজন মানুষ, আমার শরীরে বিভিন্ন রকম সিস্টেম রয়েছে, তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম। সেই এন্ডোক্রিন সিস্টেমেরই একটা পার্ট হচ্ছে আমাদের থাইরয়েড ফাংশন। তো আমার থাইরয়েড ফাংশনটা কেমন হবে সেটা ডিপেন্ড করে, যদি ডায়েটের কথা বলি তাহলে দুটো জিনিসের ওপর, যে কিছু খাবার যেটা এই থাইরয়েড ফাংশনটাকে সাপোর্ট করবে, আর কিছু খাবার বা কিছু নিউট্রিয়েন্টস যেটা এই ফাংশনটাকে, থাইরয়েড ফাংশনটাকে ইম্পেয়ার করবে। তাহলে এখান থেকে যদি আমরা প্ল্যান করি যে থাইরয়েডের ডায়েট বা হাইপোথাইরয়েডিজম রোগের ক্ষেত্রে ডায়েট কেমন হবে, খুব সহজভাবেই আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে এমন কিছু খাবার যেগুলো আমাদের এই থাইরয়েড ফাংশনকে সাপোর্ট করছে সেগুলো খাদ্য তালিকায় ইনক্লুড করব, আর এমন কিছু খাবার যেগুলো আমাদের এই থাইরয়েড ফাংশনকে ইম্পেয়ার করছে বা বাধা দিচ্ছে সেগুলোকে খাদ্য তালিকা থেকে তুলে নিয়ে বার করে দেবো। এই দুটোর কম্বিনেশনেই তৈরি হবে আমাদের থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজমের ডায়েট চার্ট। আমরা সাধারণত যেসব খাবার খাই, যেমন ধরুন ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস এটসেট্রা, তো ওভারঅল এই সমস্ত খাবারগুলোকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারি, যে এই খাবারের মধ্যে কিছু থাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর কিছু থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি না, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস। আর মাইক্রোনিউট্রিয়েন্টস কি না, বিভিন্ন রকমের মিনারেলস। এই মিনারেলসই আমাদের থাইরয়েড হরমোন প্রোডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং কোন কোন মিনারেলস রয়েছে যারা আমাদের থাইরয়েড হরমোন প্রোডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই আমরা এবার জানব। সাধারণত 4টে ইম্পর্টেন্ট মিনারেলস আছে যাদের থাইরয়েড হরমোন প্রোডাকশনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 1 নম্বর আয়োডিন। আয়োডিন এমন একটা মিনারেল যেটা আমাদের যে থাইরয়েড হরমোন তৈরি হয়, যে কেমিক্যাল স্ট্রাকচার তার মধ্যে ইনকর্পোরেটেড হয় এবং থাইরয়েড হরমোনটা তৈরি হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে জিঙ্ক। জিঙ্ক এমন একটা মিনারেল যেটা থাইরয়েড হরমোন T4 আকারে তৈরি হয় এবং তারপর সেখান থেকে T4 থেকে T3-তে কনভার্ট হয়, অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। তো এই কনভার্সনে জিঙ্ক হেল্প করে। সুতরাং জিঙ্ক কিন্তু থাইরয়েড হরমোন বা থাইরয়েড ফাংশনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং জিঙ্ক থাইরয়েড হরমোন তৈরির জন্য যে সমস্ত এনজাইম লাগে সেই এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, সেই এনজাইমগুলোকে ভালো করে কাজ করতে হেল্প করে। এবং আরেকটা মিনারেল রয়েছে যেমন হচ্ছে আয়রন। আয়রন মানেই হচ্ছে আমরা ভাবি যে আয়রন শুধু আমাদের শরীরের রক্ত তৈরি করবে, হিমোগ্লোবিন তৈরি করবে, আর কোনো কাজ সম্ভবত তার নেই, এটা আমরা ভাবি। কিন্তু আয়রনের হিমোগ্লোবিন তৈরি করা ছাড়াও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শরীরে রয়েছে। সেরকমই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এই থাইরয়েড হরমোন প্রোডাকশন। কিভাবে সে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না,
থাইরয়েড হরমোন প্রোডাকশনের জন্য যে সমস্ত এনজাইমসগুলো দরকার পড়ছে সেই সমস্ত এনজাইমসগুলো তৈরিতে কিন্তু আয়রনের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর একটা ইম্পর্টেন্ট মিনারেল রয়েছে যেটা আমাদের থাইরয়েড ফাংশনে হেল্প করছে, সেটা হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম আমরা জানি যে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির মাধ্যমে এ কী করে না, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরে যে সমস্ত থাইরয়েড সেল থাইরয়েড হরমোন প্রডিউস করছে, তৈরি করছে, সেই সেলগুলোকে প্রোটেক্ট করছে। এবং এর আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা জিঙ্ক করে, যেমন T4 থেকে T3-তে কনভার্সন করা, মানে ইনঅ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন কনভার্ট করছে অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন, দ্যাট ইজ T3। তাহলে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে কনভার্সনে সেলেনিয়াম আর জিঙ্ক এরা কিন্তু হেল্প করছে। তাছাড়া এদের আবার একটা ইন্টারপ্লে লাইক রোল রয়েছে। যদি শরীরে আয়রন ডেফিসিয়েন্সি স্টেটাস ডেভেলপ করে তাহলে কিন্তু শরীরে জিঙ্ক অ্যাবজর্পশনও কমে যাবে। আবার যদি শরীরে সেলেনিয়াম ডেফিসিয়েন্সি হয় তাহলে আবার ওদিকে আমাদের যে জিঙ্কের মেটাবলিজম, জিঙ্কের ফাংশনে হ্যাম্পার হবে। সুতরাং এই চারটে মিনারেল একসাথে বিভিন্ন রকমভাবে ইন্টারলিঙ্কড রয়েছে কাজ করার জন্য। সুতরাং এই চারটে আমাদের যে মিনারেলসের কথা বললাম তারা কিন্তু আমাদের থাইরয়েড ফাংশন স্টেটাস মেনটেন করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এবার এই আলোচনা থেকে আমরা আমাদের থাইরয়েড ডায়েট বা থাইরয়েডের খাদ্য তালিকা তৈরি করে নিই। তাহলে আমরা আমাদের খাদ্য তালিকায় সেই সমস্ত খাবার দাবার ইনক্লুড করব যেই সমস্ত খাবার দাবারে এই জাস্ট আলোচনা করলাম যে মিনারেলসগুলো এরা অ্যাডিকুয়েট পরিমাণে থাকবে। যেমন গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, হোল গ্রেইন, লিন প্রোটিন মানে হচ্ছে ফিশ অ্যান্ড পোলট্রি, আর কিছু হেলদি ফ্যাটস যেমন হচ্ছে বাদাম বা বিভিন্ন রকমের বীজ। এই সমস্ত খাবার দাবার কিন্তু আমাদেরকে খাদ্য তালিকায় রাখতে হবে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে আমাদের খাদ্য তালিকায় কি কি রাখবো, কি কি খাদ্য তালিকায় থাকলে আমাদের থাইরয়েড ফাংশন স্ট্যাটাস ভালো থাকবে। এবারে আমরা আলোচনা করব যে কি কি খাওয়া যাবে না। যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে, যদি আপনার হাইপোথাইরয়েড নামে রোগটি থাকে, তাহলে আপনি কি কি খাবেন না। সবার প্রথমে আমরা আলোচনা করব যে কিছু গয়ট্রোজেন লাইক ফুড অর গয়ট্রোজেন কন্টেইনিং ফুড কি না। এক নম্বর হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস আর হচ্ছে সয় প্রোটিন। এই ক্রুসিফেরাস ভেজিটেবলস এটা কি? এটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি। এর মধ্যে এক রকমের কম্পাউন্ড থাকে যাকে আমরা বলি গ্লুকোজিনোলেটস। এই গ্লুকোজিনোলেট যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন শরীরে এটা থায়োসায়ানেটে কনভার্ট হয়। এই থায়োসায়ানেটের গয়ট্রোজেন লাইক এফেক্ট রয়েছে। কিভাবে এটা কাজ করে না, এটা আমাদের শরীরে ঢোকার পর আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে যখন আয়োডিন আপটেক হয়, ওই আয়োডিনের সাথে কম্পিট করে আয়োডিন আপটেকটাকে বাধা দেয় এবং নিজে গিয়ে থাইরয়েডের হরমোনের যে কেমিক্যাল স্ট্রাকচার সেখানে ইনকর্পোরেটেড হয় এবং এর ফলে কি হয় না, থাইরয়েড হরমোন প্রোডাকশন হয় না। এখানে বলে রাখি যে নর্মাল ইন্ডিভিজুয়াল বা যাদের থাইরয়েড ফাংশন স্ট্যাটাস নর্মাল তাদের ক্ষেত্রে কিন্তু ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো সেফ, তারা এটা খেতে পারেন মডারেট অ্যামাউন্টে। কিন্তু যাদের অলরেডি প্রি এক্সিস্টিং হাইপোথাইরয়েডিজম রয়েছে বা থাইরয়েড ইলনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি খাওয়া যাবে না। খেলেও খুব অল্প করে এবং ভালো করে রান্না করে খেতে হবে, যেটাকে আমরা বলি যে ওয়েল কুকড ফুড। আন্ডারকুক অবস্থায় কিন্তু এই ভেজিটেবলসগুলো খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যদি আমরা ভালো করে ফুটিয়ে নিই, ভেজে নিই বা সেদ্ধ করে নিই তাহলে এই যে ভেতরে এই ক্রুসিফেরাস ভেজিটেবলসের মধ্যে যে গয়ট্রোজেনিক কম্পাউন্ডটি রয়েছে সেটি ডেস্ট্রয় হয়ে যায় এবং এর ইফেক্ট শরীরের ভেতরে অনেক কমে যায়। তো সুতরাং এই কারণে আমরা ইউজুয়ালি বলে থাকি যে এই ক্রুসিফেরাস ভেজিটেবলস যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি এই খাবারটি কম খাবেন বা খাবেন না। আর একটা যেটা আমরা খেতে বারণ করি সেটা হচ্ছে সয় প্রোটিন। এর মধ্যে আইসোফ্লাভোন নামে এক রকমের কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ডটা আমাদের শরীরে
আমরা যে থাইরয়েড হরমোনের যে ট্যাবলেটটা খাই সেই ট্যাবলেটের অ্যাবজর্পশনটাকে ইম্পেয়ার করে। তো এই কারণে এই খাবারটাকেও আমরা খেতে বারণ করি। তবে বিভিন্ন রকম স্টাডিজ রয়েছে যেখানে এখনও কিন্তু যে মানে এটা খাওয়া যাবে না এরকম কিন্তু এখনও বলা সম্ভব হচ্ছে না। তার কারণ একটা মিক্সড রেজাল্ট, কিছু স্টাডিতে ফেভারেবল রেজাল্ট পাওয়া যাচ্ছে, কিছু স্টাডিতে কিন্তু আমাদের ইনফেভারেবল রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো সুতরাং এটা একটা এখনও কোয়েশ্চেন মার্ক। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই সমস্ত খাবার যদি খেতেই হয় বেশি খাবেন না, মডারেট অ্যামাউন্টে খান, ঠিক আছে, আর ভালো করে রান্না করে খাবেন। নেক্সট আমরা যে জিনিসটা খেতে বারণ করব সেটা হচ্ছে প্রসেসড ফুড। প্রসেসড ফুডের মধ্যে কিছু আনহেলদি ফ্যাট থাকে, কিছু ফুড অ্যাডিটিভস থাকে, কিছু সুগার থাকে, যেগুলো থাইরয়েড হরমোন যে ট্যাবলেট আকারে আমরা খাচ্ছি তার অ্যাবজর্পশনটাকে বাধা দেয়। সুতরাং এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট আমি যে খাবারটি খেতে বারণ করব সেটা হচ্ছে হাই ফাইবার। হাই ফাইবার যেমন একদিকে আমাদের শরীরের বা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু যারা অলরেডি হাইপোথাইরয়েড তাদের ক্ষেত্রে হাই ফাইবার কিন্তু থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। নেক্সট আমি যেটা খেতে বারণ করব সেটা হচ্ছে গ্লুটেন রিচ ফুড। যাদের হাইপোথাইরয়েড রোগটি থাকে তারা কিন্তু গ্লুটেনের প্রতি সেন্সিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। তো তাদের ক্ষেত্রে বলবো যে গ্লুটেন ফ্রি খাবার খাওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ গ্লুটেন সেন্সিটিভিটি যদি আপনার থেকে থাকে আপনার খাদ্যনালীর মধ্যে ড্যামেজ হবে এবং থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনে গন্ডগোল হবে এবং আপনার হাইপোথাইরয়েড স্ট্যাটাসটি কারেক্ট হবে না। সবশেষে বলি যে রোগ হলেই আমরা শুধু ডায়েট নিয়ে মাতামাতি করি, তাই তো, যে কি খাবো আর কি খাবো না। তো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু ডায়েট দিয়ে কিন্তু থাইরয়েড কন্ট্রোল করা যায় না। ডায়েট চিকিৎসার একটা পার্ট মাত্র, এর সাথে আপনাকে মেডিসিন ইনটেক করতে হবে। শুধু ডায়েট দিয়ে আপনি কিছু করতে পারবেন না, মেডিসিন ইনটেক করতে হবে এবং সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। কতটা ডোজে খাবেন, কখন খাবেন, সাধারণত আমরা বলি যে সকালবেলায় খালি পেটে খাবেন এবং এটা খাওয়ার পর 1 ঘন্টা অন্য কোনো খাবার খাবেন না, এরকমভাবে অ্যাডভাইস দিয়ে থাকি। যেই অ্যাডভাইসটা কিন্তু আপনারা সিরিয়াসলি নেন না, এটাই কিন্তু খুব সিরিয়াস পার্ট। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু ডায়েট করে সব চেঞ্জ করে দেবো এরকম নয়, ওষুধ খেতে হবে এবং ওষুধ খাওয়ার নিয়মটাও কিন্তু ফলো করতে হবে যদি আপনার হাইপোথাইরয়েড থেকে থাকে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমি সাম আপ করি তাহলে দাঁড়ায় যে এমন একটা ডায়েট প্ল্যান ফলো করব যেখানে ব্যালেন্সড ডায়েট থাকবে, যেখানে গয়ট্রোজেনকে আমরা অ্যাভয়েড করব, সরিয়ে দেব। আমরা পরিমিত জল খাবো, মানে আমাদের হাইড্রেশনটা অ্যাডিকুয়েট থাকবে এবং থাইরয়েডের ওষুধ যেটা আমরা খাবো সেটা ডাক্তার দেখিয়ে সঠিক টাইমে সঠিক ডোজে খাবো এবং ডাক্তারবাবু যেভাবে খেতে বলবে, খালি পেটে সকালবেলায় 1 ঘন্টার একটা গ্যাপ থাকবে ওষুধ খাওয়ার পর, এই সমস্ত অ্যাডভাইসগুলো কিন্তু আমরা মেনে চলবো। তো ওভারঅল এই হচ্ছে আমাদের থাইরয়েড ডায়েট নিয়ে 2-4 কথা। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। আমার চ্যানেল বর্ধমান হেলথ হাব ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আরও যদি নতুন কোনো টপিক সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। একই নামে আমার একটা ফেসবুকে পেজ আছে বর্ধমান হেলথ হাব, ওখানে কিছু টপিককে আমি লাইভ ডিসকাশন করি। তো যদি মন চায় ওই পেজটা ফলো করুন। ধন্যবাদ।